আজ মেনকার শ্বশুর মশাইয়ের মৃত্যুদিন। ৫ বছর হলো তিনি তারাদের দেশে পাড়ি দিয়েছেন। প্রথম ২ বছর মেনকা এই দিনটিতে ৫ জন ব্রাহ্মণকে খাওয়াতেন শ্বশুর মশাইয়ের আত্মার শান্তি কামনায়। কিন্তু ৩ বছর হলো তাদের ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। এখন বড় করে এই দিনে দরিদ্র নারায়ণ সেবা করায় মেনকা আর তার মেয়ে চন্দ্রানী। পুটি চন্দ্রানীর ডাকনাম। এখন এমএ পাশ করে একটা বেসরকারি কোম্পানিতে কর্মরতা। ১০ কাঠা জমির উপর একটা টিনের বাড়ির জায়গায় এখন শোভা পাচ্ছে একটা বিরাট বড় ঝা চকচকে ফ্ল্যাট, যেখানে ৬টা পরিবারের বাস। এখন মেনকা দিদির বয়স ৫০ বছর। আজ তার খাওয়া পড়ার কোনো কষ্ট নেই। মেয়ে চাকরি পাওয়ার পর থেকেই সংসারের হাল ধরেছে। শ্বশুরমশাই নাতনিকে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে দেখেছেন। ১ বছর তার নাতনির উপার্জনের পয়সায় খেয়েছেন, যেটা তার স্বপ্ন ছিল। আসুন আমরা ফিরে যাই মেনকা দিদির আগের জীবনে। মনে পড়ে মেনকার সেদিনগুলোর কথা। ও বৌমা, তোমার কি বাসন মাজা হলো? কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। কি গো বৌমা? ও বৌমা! কলতলা থেকে এক পাজা বাসন মেজে উঠান পেরিয়ে ঘরের বারান্দায় ঢোকার মুখে কথাগুলো শুনতে পায় মেনকা। কি হয়েছে বাবা? সাত সকালে এত চেঁচাচ্ছেন কেন? চা খাবেন তার জন্য? আর আমি পারি না বাপু। আরে ও পুটি, দাদু যে সকালবেলা থেকে চেঁচাচ্ছে, তা কানের মাথা খেয়েছিস নাকি? ১ কাপ চা করে দিতে পারিসনি দাদুকে? পুটি ঘরের ভেতর থেকে উত্তর দেয়, মা, আমার কালকে অঙ্ক পরীক্ষা, অঙ্কগুলো করছিলাম, শুনতে পাইনি। আর মা, তোমাকে বলছি না আমাকে পুটি বলে ডাকবে না, চন্দ্রানী বলে ডাকবে। এভাবে তুমি পুটি বলে ডাকো। সেদিন মিনতি আমাদের বাড়িতে এসেছিল, ও শুনে ফেলে সব স্কুলের বন্ধুদের বলেছে। ওরা এখন আমায় পুটি বলে খেপায়। আমার ভালো লাগে না। এই চুপ কর তো। কানা ছেলের নাম পদ্মলোচন। নুন আনতে পান্তা ফুরায়, তাও তার ঠাকুমার নাম দিয়েছে চন্দ্রানী। একদিন চাঁদের মতো তুই আমাদের মুখ উজ্জ্বল করবি। হায় আমার পোড়া কপাল। আরে বৌমা, ওকে বকাবকি করছো কেন? আমি চা খাওয়ার জন্য তোমাকে ডাকছিলাম না, একটা দরকারি কথা বলার ছিল, তাই ডাকছিলাম। আচ্ছা বাবা, আমার এখন দরকারি কথা শোনার সময় আছে? ৫টা বাড়িতে কাজ করতে হয়, তারপর বাড়ি এসে তো রান্না বান্না করব। যা বলার বিকেলে বলবেন, এখন কাজে বেরোতে হবে। ঠিক আছে বৌমা, তাই হবে। কত কথাই না মনে পড়ে মেনকার। সেই কোন ছোটবেলায় মাত্র ১৫ বছর বয়সে বিয়ে হয়ে মণ্ডল বাড়িতে আসে মেনকা। সেই সব দিনগুলোর কথা মনে পড়লে এখনো চোখে জল আসে মেনকার। রেল লাইনের ধারের একটা ঝুপড়িতে থাকতো মেনকা তার মা বাবার সঙ্গে। মাত্র ৪ ক্লাস পর্যন্ত তার বিদ্যা। বাড়িতে ছিল ঠাকুমা, মা বাবা আর সে। বাবা ঘুরে ঘুরে জোগাড়ের কাজ করত, মা বিড়ি বাঁধায় কাজ করত। খুব অভাবের সংসার ছিল, তাই ওইটুকু বিদ্যা শেখাতে পেরেছে মেনকাকে। এরপর সেও তার মায়ের সাথে সাথে বিড়ি বাঁধার কাজ করত। ঠাকুমা খুব অসুস্থ ছিলেন, তার ওষুধের টাকা জোগাড় করতে হিমশিম খেত মেনকার বাবা। আসলে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। বেশ কয়েক বছর রোগ ভোগের পর তিনি পরলোক গমন করেন। মেনকাকে দেখতে বন্ধ ছিল না। তারা যেখানে বসবাস করত তার আশেপাশে ছিল সমাজ বিরোধীদের আখড়া। তাই অনিল নস্কর সবসময় চিন্তিত থাকতেন মেয়েকে নিয়ে, কখন কোনো অঘটন ঘটে যায়। এরপর তিনি মেয়ের বিয়ের জন্য আশেপাশের লোকজনকে বলা শুরু করেন। তারপর একজন পরিচিত লোকের মাধ্যমে বিমল মণ্ডলের সাথে সম্বন্ধ হয় মেনকার। মেনকার বাবার থেকে এদের অবস্থা আরেকটু ভালো ছিল। ১০ কাঠা জমির উপর টিনের ছাউনি দেওয়া নিজস্ব বাড়ি। বাবা ছেলে দুজনেই ভ্যান রিক্সা চালায়। তাতে যা আর হতো, মোটামুটি এতে ৪ জনের সংসার চলে যেত। মেনকার শাশুড়ি মা সবসময় অসুস্থ থাকতেন, তেনার শরীরে রক্তের অভাব ছিল। ১৫ বছর বয়সে শ্বশুর বাড়িতে আসে মেনকা। সবাই তাকে খুব ভালোবাসত। তার স্বামী মোটেও সংসারী ছিল না। টাকা পয়সা যেটুকু আয় করত, বেশিরভাগটাই নিজের হাত খরচা হিসাবে খরচ করে ফেলত। এভাবে সংসার চলছিল মেনকার। ২০ বছর বয়সে সে সন্তান সম্ভবা হয়। মেনকার স্বামী তার থেকে ১১ বছরের বড় ছিল।
সে কখনো জানতেও পারেনি বিমল তার বন্ধুর বিধবা বউয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাদের বিয়ের 2 বছর পর থেকেই সে এই সম্পর্কে জড়ায়। মেয়ে তখনও জন্মায়নি, তার জন্মাতে আরো 2 মাস বাকি ছিল। এমন সময় মা বাবা আর সন্তান সম্ভবা স্ত্রীকে ছেড়ে একটা শুধু চিঠিতে 2 লাইন লিখে সে ওই বউটাকে দুটো সন্তান সমেত নিয়ে পালিয়ে যায়। নিজের ভ্যান রিক্সাটা সঙ্গে করে নিয়ে যায়। ওই বউটার দুটো ছেলে ছিল, একটা 6 বছর আর একটা 4 বছর। বিমলের সাথে যারা ভ্যান রিক্সা চালাতো তারাই সেই খবর দেয়। বউটা ভাড়া বাড়িতে থাকতো, তারপরে বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে সেই খবর আর কেউ পায়নি। পুরো মণ্ডল পরিবারটা কি অসহায় অবস্থার মধ্যে পড়ে। শ্বশুর মশাই ভ্যান চালিয়ে যেটুকু টাকা পয়সা আনতেন তাই দিয়ে সংসার চালানো সম্ভব হতো না। এই সময় মেনকার বাবা যতটুকু পারতেন মেয়েকে সাহায্য করতেন। এই অভাবের মধ্যেই পুটির জন্ম হয়। মাত্র 20 বছর বয়সেই দুঃখকে বরণ করে নেয় মেনকা। জন্ম থেকে মেয়েকে সাবুটুকু মুখে তুলে দিতে মণ্ডল পরিবারের কালঘাম ছুটে যেত। মেয়ের যখন 6 মাস বয়স তখন মেনকা তার শ্বশুরের অনুমতি নিয়ে লোকের বাড়িতে কাজে নামে। শ্বশুর মশাই শাশুড়ি মা চোখের জল ফেলে বৌমাকে কাজে যেতে দেন। মেনকার তখন তার স্বামীকে নিয়ে ভাবার সময় নেই। মন শক্ত করে কিভাবে মেয়েকে মানুষ করা যায় সেই চিন্তা করতে থাকে। ওইটুকু মেয়ের ঘাড়ে এসে পড়ে নিজের সন্তান ছাড়াও আরো 2জন বয়স্ক লোকের দায়িত্ব। মেয়ে যখন ক্লাস 8-এ ওঠে তখন শাশুড়ি মা পরলোক গমন করেন। এত বছরের মধ্যে একটিবারের জন্য তাদের কোনো খোঁজ নিতে আসেনি বিমল। সে তার সন্তানের মুখ দর্শন পর্যন্ত করেনি। শাশুড়িমার মৃত্যুর আগে 7 দিন শুধু বিমলকে ডেকে গেছে, একটা বার যদি সন্তানের মুখ দেখতে পায়। কত দুঃখ নিয়ে চলে গেলেন তিনি। শাশুড়িমার মুখাগ্নি করে বৌমা। এরপর মেনকা শ্বশুর মশাইকে আর ভ্যান চালাতে দেয় না, কারণ স্ত্রীকে হারিয়ে তিনি খুবই অসহায় হয়ে পড়েছিলেন। তবে একটা জিনিস লক্ষ্য করে মেনকা, কখনো ছেলের নামও তিনি মুখে আনতেন না। হয়তো তার ভিতরে অনেক অভিমান জমেছিল। এরপর মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সংসারের পুরো দায়িত্ব নিয়ে নেয় মেনকা। বাড়ির সামনের দিকটায় ছোট করে সবজি ক্ষেত করে, সেই সবজি দিয়ে তাদের চলে যেত। এছাড়া হাঁস মুরগি আর ছাগল প্রতিপালন করা শুরু করে শাশুড়ি মায়ের চলে যাবার পর থেকে। না হলে তো সংসার চালানো, মেয়ের পড়ার খরচ চালানো একেবারেই অসম্ভব হয়ে উঠবে। পুটি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল। ঘরে ছিল একটা সাদা কালো টিভি, তাও সেটা মুখার্জি বৌদির দেওয়া। পুটির পড়াশোনার খরচ অবশ্য তার কাজের বাড়ির দাদা বৌদিরা অনেকটাই দিয়েছে। মাধ্যমিক পরীক্ষার পর থেকে পুটি টিউশন পড়িয়ে নিজের পড়ার অনেকটাই খরচা সামলেছে। মেয়ের মনে একটাই দুঃখ, সে তার বাবার মুখখানাও দেখতে পেল না। মেনকা এখনো স্বামীর কথা চিন্তা করে শাঁখা সিঁদুর পরে। এসব কথা ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে গেছে। শ্বশুরমশাই বলেন, বৌমা কিছু কথা আছে তোমার সাথে। ঠিক আছে বাবা, কি কথা আছে বলুন, এখন একটু সময় হবে শোনার। মেনকা তার শ্বশুরমশাইকে বলেন, আচ্ছা বাবা, কোন যুগে আপনার ছেলে আপনাকে ছেড়ে চলে গেছে, এখনো কেন বৌমা বলে ডাকেন? বলছি না আমাকে মেনকা বলে ডাকতে। ওটা তো আমার অভ্যাস, তুমি আমার বৌমা না, তুমি তো আমার মেয়ে। অভিমানের সুরে মেনকা বলে, সেই আর কি, 20 বছর বয়স থেকে এইভাবে সংসার করে গেলাম। স্বামী কি জিনিস বুঝেই উঠতে পারলাম না। সে চলে গেল অন্য মেয়ে মানুষ নিয়ে, সঙ্গে করে আরো 2টো ছেলেকে। আর নিজের মেয়ের মুখখানাও দেখার প্রয়োজন বোধ করলো না। ওসব ছাড়ো বৌমা, দরকারি কথা বলছি, মন দিয়ে শোনো। কালকে দুপুরবেলা ওই হতচ্ছাড়া পোড়ামুখ কুলাঙ্গারটা এসেছিল বাড়িতে। জানো বৌমা, তখন তুমি আর পুটি বাড়ি ছিলে না। সে কি? চমকে ওঠে মেনকা। এত বছর পর? হ্যাঁ বৌমা, একটা মতলব নিয়ে এসেছিল পাজি হতচ্ছাড়াটা। কি বিচ্ছিরি দেখতে হয়ে গেছে বৌমা, তোমায় কি বলবো। সে এসে বলে, বাবা এই বাড়িতে আমার তো একটা অধিকার আছে, তাই আমি ঠিক করেছি বাড়িটা প্রমোটারকে দেব। সে ফ্ল্যাট করবে, আমি একটা ফ্ল্যাট নেব আর কিছু টাকা নেব, বাদ বাকিটা তোমাদের। আমার ছেলে দুটো এখন বড় হয়েছে, আমি কতকাল আর ভ্যান টানবো। ছেলে দুটো ঘুরে ঘুরে জোগাড়ের কাজ করে, আর ওদের মা বাতের ব্যথায় ভোগে, কিছু করতে পারে না। ঘর ভাড়াও ঠিক মতন দিতে পারছি না। তাই তুমি এই বাড়িটাকে নিয়ে এইবার ভাবো।
প্রমোটার দিলু আমার সাথে যোগাযোগ করেছে, সেসব ব্যবস্থা করবে। এই সব কথা বলছে ওই অনামুখটা। এসব কথা শোনার পর মেনকা বলে, আচ্ছা বাবা, সে আমার কথা, আমাদের সন্তানের কথা কিছু জানতে চায়নি? মারে, সে কি আর মানুষ আছে? তার নিজের মার কথাই জানতে চেল না, আমার কথা জানতে চেল না, তোমার কথা, নাতনির কথাও কিছু জানতে চায়নি। ও এসেছে ছেলের অধিকার ফলাতে। চোখের জল এসে যায় মেনকার। যতই হোক, তার হাত ধরে 15 বছর বয়সে এই মণ্ডল বাড়িতে প্রবেশ করেছিল মেনকা। স্বামী কি জিনিস, স্বামী সোহাগ কি জিনিস, সেটা বুঝেই উঠতে পারল না সে। তবু তার মঙ্গল কামনায় এখনো তার নামে সিঁদুর পড়ে। বৌমা, মন দিয়ে শোনো, তুমি যেই উকিল বাবুর বাড়িতে কাজ করো, ওনার সাথে কথা বলবে। আমি তার সাথে দেখা করে আমার বাড়ি ঘর সব তোমার নামে করে দেব। তা না হলে আমার অবর্তমানে কুলাঙ্গারটা গুন্ডা লাগিয়ে তোমাকে আর দিদিভাইকে এখান থেকে উচ্ছেদ করবে। বাবা, আপনি কি বলছেন? নিজের ছেলের নামে না দিয়ে আমার নামে সব লিখে দেবেন? আমি একদম ঠিক বলছি বৌমা। যে সন্তান আমাকে তার মাকে দেখেনি, মৃত্যু শয্যায় মায়ের মুখে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, যে সন্তান আজ এত বছরের মধ্যেও একবার খবর নেয়নি আমরা বেঁচে আছি না মরে গেছি, শুধুমাত্র সে সন্তান বলে সব কিছু তাকে দিয়ে দেব, এমন আইন কোথায় আছে? সন্তান শুধুমাত্র নামে হয় না। বাবার সম্পত্তি ভোগ দখল করতে হলে মৃত্যুকাল পর্যন্ত বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব সন্তানকে পালন করতে হয় তার সাধ্য মতো। আমি ওকে সন্তান বলে মানি না। আমি স্বইচ্ছায় সজ্ঞানে সমস্ত কিছু তোমার নামে উইল করে দিয়ে যাব। তুমি পরের বাড়ির মেয়ে হয়ে যেভাবে তোমার শাশুড়ি মা আর আমার দেখাশোনা করেছ, আমার রক্তের সম্পর্ক সেই কাজ করেনি। তাহলে আমার কাছে কে আপন? ছেলে চলে যাওয়ার পরেও তুমি এই দুটো মানুষকে দেখেছ। কোনো পর পুরুষের হাত ধরে ঘর ছেড়ে চলে যাওনি। তোমার শাশুড়ি মার মুখে আগুন দিয়েছ। হলে না তুমি আমাদের সন্তান। সন্তানের কাজই তো করেছো বৌমা। একটা কথাও বলতে পারে না মেনকা। আর শোনো বৌমা, ও কোন আইনের কাছে যাবে? তুমি থাকতে ও আরেকজন মেয়ে ছেলে নিয়ে সংসার করে গেল। তোমাকে তো ডিভোর্স দেয়নি, তাহলে আর একটা মেয়ে মানুষ নিয়ে কি করে সংসার করে? আর যে দুটো ছেলেকে নিয়ে গেছে, তারা তো তার নিজের সন্তান নয়। কোন অধিকারে তারা আমার বাড়িতে বসবাস করবে বলতে পারো? যদি তোমাদের ডিভোর্স হতো, তাহলেও খোরপোশ বাবদ এই বাড়ি জমি আমি সব তোমাকেই দিতাম, তখনও বঞ্চিত হতো। ও ছেলের কর্তব্য করেনি, তাই আমিও বাবার কর্তব্য পালন করব না। অনেক করেছি ছোটবেলা থেকে আমি আর ওর মা, সেগুলো আবার একদিন পরে বলবো। তুমি কালকে আমাকে নিয়ে যাবে ওনার কাছে। মেনকা তার শ্বশুরের ইচ্ছা অনুযায়ী তাই করে। অবশেষে 10 কাঠা জমি, এই বাড়িঘর সব কিছু হয়ে যায় মেনকার নামে। বিমল এসে হইচই করে, কিন্তু আখেরে তার কোনো লাভ হয় না। বাড়ি থেকে বিতাড়িত হয় সে। শ্বশুরমশাই নাতনির সাফল্য দেখেছেন নিজের চোখে। বৌমাকে বলেন, আমার পুটি দিদির নাম চন্দ্রানী দেওয়াতে সেটা সার্থক হয়েছে। ও তোমার আমার মুখ উজ্জ্বল করেছে। হতবাকাটা জানতেও পারল না কেমন সুন্দর মেয়েকে জন্ম দিয়েছে আর মানুষ করেছে আমার বৌমা। বৌমা, তোমার কাছে আমার আর একটা অনুরোধ, তুমি আমার মুখে আগুন দেবে, আর আমি মরে যাওয়ার পর এই জরাজীর্ণ বাড়িটা প্রমোটারকে দিয়ে দেবে। সারা জীবন তো অনেক কষ্ট করলে, শেষ জীবনটা যাতে সুন্দরভাবে কাটাতে পারো, তার জন্যই এই ব্যবস্থা করে গেলাম আমি। তখন মেনকা বলে, তাহলে বাবা, এখনই প্রমোটারকে আপনি থাকতে থাকতেই দিয়ে দিন না, আর একটু না হয় আরামে থাকলেন শেষ জীবনটা। কথা শুনে তিনি বলেন, আমার চোখের সামনে এত বছর যে বাড়িটায় ছিলাম সেটা ভেঙে ফেলা হবে, এটা আমি সহ্য করতে পারবো না বৌমা। বুঝতে পারে মেনকা কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে শ্বশুর মশাইয়ের। আজ আর উনি বেঁচে নেই। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয় বিমল। ওই দুটো ছেলে একদম মানুষ হয়নি। ছেলেদের অত্যাচারে জর্জরিত বিমল। ভাগ্যের কি পরিহাস, নিজের বাবার মৃত্যুর দিনে দুমুঠো অন্নের জন্য দরিদ্র নারায়ণদের সাথে পাত পেতে বসে আছে বিমল। এই প্রথম চন্দ্রানী তার বাবাকে দেখল। চিনত না সে। যখন পরিবেশন করছে দরিদ্র নারায়ণদের, তখন তার মা দূর থেকে দেখায় তার জন্মদাতা পিতাকে।
আজ কত বড় চাকরি করে চন্দ্রানী। সে তার মায়ের কাছে একটা আবদার রাখে, বাবাকে ডেকে একবার যেন কথা বলায় তার সাথে। আপত্তি করেনি মেনকা। বিমল আজকে সে দিশাহারা, কি করবে বুঝতে পারে না, নিজের জীবনের পাপ নিজেই বয়ে নিয়ে বেড়াচ্ছে। মেয়ে তাকে প্রস্তাব দেয়, সে যতদিন বাঁচবে তার খাওয়া পড়ার জন্য যতটুকু টাকা লাগে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এ বাড়িতে সে যেন আর কখনো না আসে। মেয়েকে বুকে জড়িয়ে ধরতে সাহসও হলো না বিমলের, কারণ এই প্রথম সে মেয়ের মুখ দর্শন করলো। মেনকার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারল না। সে নিজেই জানে কত বড় অপরাধী সে। পুটি বলে দেয়, ব্যাংকের নাম্বার যেন দিয়ে যায় দারোয়ানের কাছে, প্রতি মাসে টাকা পাঠিয়ে দেব। মেনকা তার মেয়েকে বলে, দাদু ভাইয়ের তো মাথার দিব্যি দেওয়া ছিল তার ছেলেকে যেন কোনো টাকা না দেওয়া হয়। তাহলে তো তুই সেই প্রতিজ্ঞা লঙ্ঘন করলি রে মা। পুটি বলে, মা তুমি ভুলে গেছো, দাদু ভাই বলেছিল তার সম্পত্তির কানা করিও বাবাকে না দিতে, কিন্তু আমি তো আমার স্যালারির টাকা দেব যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন। উনি আমার উপরে কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি সেটা ঠিক, কিন্তু আমি তো সন্তান, আর কতদিনই বা উনি বাঁচবেন। এইটুকু সান্ত্বনা নিয়ে উনি বেঁচে থাকুক। দু ফোঁটা চোখের জল ফেলে মেনকা। মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, শ্বশুর মশাই তার সম্পত্তি সব দিয়ে গেছেন, বাড়ি গাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই পেয়েছে সে। শুধুমাত্র স্বামীকে নিজের করে পেল না কোনো দিন। শুধুমাত্র সন্তান বলেই সব কিছু অধিকার করবে এমনটা নাও হতে পারে। বাবার সম্পত্তি ভোগ দখল করতে হলে বাবা মায়ের দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সন্তানকে। তা না হলে বাবা মা যাকে মনে করবে তাকে তার সম্পত্তি দান করে যেতে পারেন।